শাশ্বতী রায় লিখিত গল্প জীবন যেরকম। প্লেনে উঠে মনটা একটু খারাপ করেই বসেছিল দেবারতী। প্রতিবার মুম্বাই ফেরার সময় বাবা বা দাদা কেউ না কেউ ঠিক এয়ারপোর্টে ড্রপ করতে আসে। এবার দেবারতীকে একাই আসতে হয়েছে ক্যাব বুক করে। বৌদি যদিও বলেছিল সঙ্গে আসবে, দেবারতী মানা করেছে। বাবাকে নিয়ে কটা দিন সবারই বেশ ধকল গেছে। বাবা যে হঠাৎ করে এভাবে অসুস্থ হয়ে পড়বে কেউ তা ভাবেনি। বরং মায়ের শরীর নিয়েই সবার দুর্ভাবনা ছিল। আর্থ্রাইটিস, সুগার, প্রেশার নিয়ে মাসের প্রায় 20 দিন মা বিছানায় থাকে। তুলনায় বাবা অনেক সুস্থ সবল। বাজারহাট, ব্যাংক, পোস্ট অফিস সব কাজেই বাবা আগে ছোটে। এমনকি মায়ের শরীর খুব বাড়াবাড়ি রকমের খারাপ না হলে ডাক্তার বদ্যিও বাবা একাই করে থাকে। দাদা বৌদির সাথে সমস্যা না থাকলেও বাবা পারতপক্ষে তাদের বিরক্ত করে না। সেই বাবা কিনা পুরো 7টা দিন নার্সিংহোমে কাটিয়ে এলো। সুস্থ মানুষ রোজকার মতো বাজার নিয়ে এসে বসেছে। অন্য দিনের তুলনায় একটু বেশি ঘাম হচ্ছিল। তবে কলকাতার ভয়াবহ গরমে সকলেরই এরকম হচ্ছে বলে কেউ গুরুত্ব দেয়নি। তারপরই বাথরুমে যেতে গিয়ে পড়ে যায় বাবা। কারোর সাহায্য চাইবার সুযোগটুকু পর্যন্ত পায়নি। সেদিনটা শনিবার হয়, দাদা বৌদি দুজনেই বাড়িতেই ছিল। সময়েই বাবাকে নার্সিংহোমে নিয়ে যাওয়া গেছে। না হলে মা একা যে কী করত। ডাক্তার তো নাকি বাবাকে দেখেই বলেছিলেন আর কিছুক্ষণ পরে আনলে হয়তো মারাত্মক কিছু ঘটে যেত। ভাবনাটা মনে আসতেই বুক কেঁপে উঠল দেবারতীর। ম্যাম, প্লিজ ফ্যাশন ইউর সিট বেল্ট। গাঢ় নীল ইউনিফর্ম পরা, পরিপাটি করে চুল বাঁধা কেবিন ক্রু মাপা হাসি নিয়ে তাকিয়ে আছে দেবারতীর দিকে। ইয়া শিওর। থ্যাংক ইউ ম্যাম। যান্ত্রিকভাবে লাল ঠোঁট দুটো নড়ে উঠল আবার। মেয়েটি চলে যেতে সিটে মাথা এলিয়ে দিল দেবারতী। গত 7 দিন প্রচুর ধকল গেছে, শরীরে মনেও। সেদিন বাবার কন্ডিশন একটু স্টেডি হবার পর দাদা ফোন করেছিল তাদের। শনিবার রক্তিম আর দেবারতীরও ছুটির দিন। দেবারতী সেদিন এক গাদা জামা কাপড় ভিজিয়েছিল ওয়াশিং মেশিনে। দাদার মুখে বাবার খবরটা শুনে প্রথমে কিছুক্ষণ তার মাথা কাজ করেনি। তারপর রক্তিমকে জানাতেই সে পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে সে এই মুহূর্তে নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত, তাই তার পক্ষে কোনোভাবেই ছুটি নেওয়া সম্ভব নয়। তবে দেবারতীর কলকাতা যাওয়াতে তার কোনো আপত্তি নেই, হওয়ার কথাও নয়। ক্লাস 5 থেকে রক্তিম বরাবর হোস্টেলে থেকেছে। একা জীবনযাপনে সে অভ্যস্ত। আর দিন 7 ব্যাপার সে খুব সহজেই ম্যানেজ করতে পারবে। ছোট কিডস ব্যাগটা গোছাতে গোছাতে কাজের মেয়েটাকে ফোন করে আগামী 7 দিনের যাবতীয় কাজ বুঝিয়ে দিয়েছিল দেবারতী। রক্তিম এসেছিল এয়ারপোর্টে ড্রপ করতে। বাবার জন্য ভাবনা সেই মুহূর্তে দেবারতীকে কুড়ে কুড়ে খাচ্ছে। ভেবেছিল তার এই বিপদের দিনে রক্তিম একবার অন্তত বলবে, তেমন দরকার হলে সেও কলকাতায় চলে আসবে। কিন্তু রক্তিমের নিরুদ্বেগ আচরণে সে খুবই আহত হয়েছিল। একসাথে 5টা বছর কাটানোর পরও স্ত্রীর ভালো মন্দে কী করে এতটা নিরুত্তাপ নিরুদ্বেগ হতে পারে রক্তিম। মাঝে মাঝে দেবারতীর মনে হয় হোস্টেলে থাকার কারণেই হয়তো রক্তিম কিছুটা হলেও আত্মকেন্দ্রিক। সব সময় না হলেও কখনো সখনো তার চরিত্রের এই বিশেষ দিকটা বেরিয়ে পড়ে। সম্বন্ধ করে তাদের বিয়ে হলেও রক্তিমের মায়ের কোনোদিনই দেবারতীকে তেমন পছন্দ ছিল না। তার প্রথম পছন্দ ছিল তারই এক বান্ধবীর মেয়েকে। সেই মতো নাকি কথাও এগিয়েছিল। পরে জানা যায় সেই মেয়েটি নাকি কলেজ জীবন থেকেই এক সহপাঠীকে মন দিয়ে রেখেছে। বিয়ের পর রক্তিমের মায়ের মুখেই এই কাহিনী শুনেছিল দেবারতী, এবং তিনি দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে এও বুঝিয়ে দিয়েছিলেন দেবারতী আর সেই মেয়ের মধ্যে কি কি পার্থক্য আছে। স্বাভাবিকভাবেই এরপর শাশুড়ি মায়ের সাথে দেবারতী সুসম্পর্ক গড়ে ওঠা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। যদিও রক্তিম কোনোদিনই এই ব্যাপারে মাথা ঘামায়নি। বউ আর মায়ের ঠান্ডা লড়াইয়ে সে অন্যান্য ছেলেদের মতো স্যান্ডউইচ না হয়ে বরং দুপক্ষের থেকেই ফায়দা লুটেছে। তবে বাদানুবাদের সময় দেবারতীর মনে হয়েছে রক্তিম চিবিয়ে চিবিয়ে যে বিষ মাখানো কথাগুলো বলে থাকে সেগুলো আদপে তার মায়েরই শেখানো বুলি। রানওয়ে দিয়ে এবার জোরে ছুটতে শুরু করেছে প্লেন। দেবারতী মোবাইলটা সুইচ অফ করে হ্যান্ডব্যাগে পুরে নিল। এখন ঘন্টা 3 পরিচিত মানুষদের থেকে বিচ্ছিন্ন থাকবে সে। তবু চিন্তারা তো ভিড় করে আসেই। বাবা এখন অনেক সুস্থ। সময়ে চিকিৎসা পাবার জন্যই হোক বা বাবার মনের জোরেই হোক,
হৃদয়ে ধাক্কা লাগলেও চিড় ধরেনি। তবে মা খুব ভেঙে পড়েছে। এই কদিনে মা যেন বড্ড বেশি করে অনুভব করেছে বাবার অস্তিত্ব। বাবাকে নার্সিংহোম থেকে ছাড়ার দিন অবধি কারোর ফোন এলেই চমকে উঠেছে মা। কান খাড়া করে শোনার চেষ্টা করেছে ফোনটা নার্সিংহোম থেকে কিনা। দেবারতী সচক্ষে দেখেছে। যতই তারা দুই ভাই বোন পাশে থাকুক, মা যে বাবাকে ছাড়া কতটা অসহায়, মায়ের চোখে মুখে সেই আরতি ফুটে উঠেছিল। কিন্তু একদিন না একদিন এ সত্যকেও তো মেনে নিতে হবে। একে অপরকে ছাড়া কিভাবে থাকবে বাবা মা? অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো দেবারতীর বুক থেকে। জীবন থাকলে মৃত্যুও তো অনিবার্য, না চাইলেও মেনে নিতেই হবে। সেও কি বাবা মাকে বাদ দিয়ে পৃথিবীটাকে ভাবতে পারে? বিয়ের পরে মনে হতো রক্তিমই তার জীবন কাঠি। রক্তিমকে ছাড়া জীবন অসম্ভব বলে মনে হতো। রক্তিমও তো চোখে হারাতো তাকে। আর এখন এক ঘরে বাস করেও রক্তিমের সাথে যেন আলোকবর্ষের দূরত্ব। রক্তিমের অবজ্ঞা তাকেও যেন বাধ্য করেছে বাবা মায়ের প্রতি নির্ভরশীল হতে। গত 7 দিনে একটি বারের জন্য রক্তিম তার বাবার খোঁজ নিতে ফোন করেনি। দেবারতী সেদে সেদে ফোন করে রোজকার খবর তাকে জানিয়েছে। তবে হ্যাঁ, তার শ্বশুরমশাই রোজই ফোন করে খোঁজ খবর নিয়েছেন। নেহাত খড়গপুর থেকে একা আসা তার পক্ষে সম্ভব ছিল না, না হলে হয়তো দেখাও করে যেতেন। সম্পর্কগুলো নিয়ে রক্তিম এতটা উদাসীন না হলে হয়তো দেবারতীরও শ্বশুরবাড়ির সাথে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক তৈরি হতো। চোখটা একটু লেগে এসেছিল দেবারতীর। পাশের মেয়েটির ডাকে নড়ে উঠল। শুনছেন, আপনাকে ডাকছে। রিফ্রেশমেন্টে ট্রলি নিয়ে অপেক্ষারত সুন্দরী কেবিন ক্রু তাকিয়ে আছে দেবারতীর দিকে। দেবারতী 1 কাপ চা নিল শুধু। চায়ে চুমুক দিতে দিতে পাশে বসা কপতির দিকে একবার দেখল। সদ্য বিবাহিত মনে হচ্ছে দেখে। একটা কাপ নুডলস নিয়ে দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে। দেবারতী জানালার দিকে মুখ ঘুরিয়ে নিল। খুব মনে পড়ছে বিয়ের পরের দিনগুলোর কথা। হানিমুনে গোয়া গেছিল তারা। ফেরার সময় ফ্লাইটে ওদের পাশে এক গোমরামুখ মাঝবয়সী ভদ্রলোক বসেছিলেন। ওনার চোখ বাঁচিয়ে রক্তিম বারবার দেবারতীকে আদর করার চেষ্টা করছিল। শেষে না পেরে বলেই বসল, লোকটার হিংসে হচ্ছে বুঝলে, বউ জোটেনি বোধ হয়। কী করে বুঝলে তুমি? যত বাজে কথা, ফিসফিস করে বলেছিল দেবারতী। আরে বোঝা যায়, ওর চোখ মুখ বলে দিচ্ছে ও এখনও উপোস করেই আছে। ইস, তোমার মুখে কিছু আটকায় না। ঘটনাটা মনে পড়ে যেতেই একা মনে হেসে ফেলল দেবারতী। সত্যি, ওই প্রথম কটা মাসেই যা মধুর ছিল। এখন তো মনে হয় রক্তিমের বলা ভালোবাসার শব্দগুলো শুধু শব্দই ছিল, কোনো প্রাণ ছিল না তাতে। এখন ঝগড়ার সময় রক্তিম সমূর্তি ধারণ করে। দেবারতীর মা, বাবা, দাদা, বৌদি কেউ ছাড় পায় না রক্তিমের কটূক্তির হাত থেকে। আবার এই রক্তিমই বিছানায় অন্য মানুষ। দেবারতীকে জড়িয়ে ধরে বলে, দেখো, তর্ক বা ঝগড়া মানুষ করে কেন? নিজেকে সঠিক আর প্রতিপক্ষকে ভুল প্রমাণ করার জন্য। পুরোটাই হার জিতের ব্যাপার ডার্লিং। ওই কথাগুলো মনে রেখো না, ওগুলো শুধুই জেতার জন্য বলা, মিনিংলেস কথা। কিন্তু রাগে তো মানুষ মনের কথাই বলে ফেলে রক্তিম। আহা, এখন থাক না ওসব কথা, কাছে এসো। জোর করে কাছে টেনে নেয় রক্তিম। তার আগ্রাসী চুম্বনে দেবারতীর না বলা কথাগুলো না বলাই থেকে যায়। রক্তিম এরকমই, ভালোবাসা হোক বা ঝগড়া, সবটাই তার নিজের মতো করে সাজিয়ে নেয়। এমনকি সন্তান হওয়া নিয়েও বিন্দুমাত্র মাথা ব্যথা নেই তার। নিজের বাবা মায়ের কথা তো এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বের করে দেয়। আর দেবারতী কিছু বললে বলে, তোমার সবে 31 আর আমার 33। এখনও এসবের জন্য অনেক সময় আছে। কদিন মস্তিতে চাকরি করে নাও, আমাকেও আমার কেরিয়ার গোছাতে দাও, তারপর ভাবা যাবে। ততদিন নো চ্যাঁফো। কিন্তু বয়স বাড়লে তো কমপ্লিকেশন বাড়ে। তখন যদি কনসিভ করতে না পারি, আমাকেই তো সবাই দুষবে। আর তোমার চাকরির কি হবে? দিন রাত খেটে খুঁটে যে এত বড় স্কুলটায় চাকরি জোরালে, বাচ্চা নিয়ে ম্যানেজ করতে পারবে? ঠিক পারবো, দেখে নিও। পুরো 6 মাসের ছুটি পাবো, তারপর লোক রেখে দেব। বোকার মতো কথা বলো না ডার্লিং। ছোট বাচ্চা আয়ার কাছে ফেলে রেখে তুমি আমি বেরিয়ে যাব। আয়াকে ওয়াশ করবে কে? তোমার মা অসুস্থ। আমার মায়ের সাথে তোমার যা রিলেশন, তাতে মা মুম্বাই আসবে না। তাহলে
দেবারতী আর উত্তর খুঁজে পায় না। তাকে চুপ করে থাকতে দেখে খুশিতে ষোলোখানা হয়ে হাতে গাড়ির চাবি ঘোরাতে ঘোরাতে অফিসের জন্য বেরিয়ে যায় রক্তিম। প্রতিবার দুর্গাপূজায় বাড়ি গিয়ে দেবারতী ভাবে আর ফিরবে না, কিন্তু বাবা মায়ের মুখ চেয়ে ফিরে আসতেই হয় তাকে। ছোটবেলা থেকে মুখ চোরা সে, পরিচিতের গণ্ডিটিও তার বড়ই ছোট। স্কুল কলেজের হাতে গোনা কয়েকজন বন্ধু ছাড়া তার খুব বেশি বন্ধুও নেই। রক্তিমকে ইচ্ছে করেই বলেনি সে আজ আসছে। রক্তিম জানে দেবারতী সোমবার ফেরার কথা। গতকাল রাতেও যখন কথা হলো তখনও রক্তিম একবারের জন্য জিজ্ঞাসা করেনি দেবারতী সোমবার কটার ফ্লাইটে আসছে। এত নিস্পৃহতা দেখে দেবারতী লজ্জা ভেঙে প্রশ্ন করেছিল, তোমার খুব অসুবিধা হচ্ছে না গো? ধুর, অসুবিধা কিসের? তুমি চাইলে আরও কদিন কাটিয়ে আসতে পারো, তোমার বাবা মায়েরও হেল্প হবে একটু। চোখের কোণটা জ্বালা জ্বালা করে উঠল দেবারতীর। রক্তিম কি একবারও বলতে পারতো না দেবারতীকে মিস করছে সে? পরক্ষণেই মনে হলো, থাক, কলকাতা আসার সময় এয়ারপোর্টে ড্রপ করতে তো এসেছিল, সেটাই এখন অনেক পাওয়া দেবারতীর কাছে। ঘর ঘর শব্দে প্লেন মুম্বাইয়ের মাটি ছুঁতে দেবারতীও যেন ভাবনার জগৎ থেকে বাস্তবের মাটিতে নেমে এলো। এয়ারপোর্টের বাইরে বেরিয়ে ক্যাব বুক করার জন্য মোবাইল বের করতেই দেখলো সেটা অফই রয়ে গেছে। অন্যমনস্কতায় খেয়াল হয়নি মোবাইলের কথা। ইস, ওদিকে বাবার ওই অবস্থা, আর সে কিনা এতক্ষণ ধরে জগৎ সংসারের সবার ধরাছোঁয়ার বাইরে। ক্যাব বুক করে মেসেজ বক্স খুলল দেবারতী। মিসড কল অ্যালার্টে মায়ের দুটো কল আর একটা অপরিচিত নম্বর। না, রক্তিমের কোনো কল নেই। ছোট্ট একটা শ্বাস ফেলে মায়ের নম্বরে কল করল। দুবার রিং হতেই ব্যস্ত গলায় ফোন ধরেছে চৈতালি। কী রে, নেমে গেছিস? হ্যাঁ মা, তুমি ফোন করেছিলে দেখলাম। বাবা ঠিক আছে? হ্যাঁ রে, ঠিক আছে। তুই একা একা গেলি তাই ফোন করলাম, ঠিক মতো পৌঁছেছিস কিনা জানার জন্য। আমি ঠিক আছি মা, গাড়িও পেয়ে গেছি। তোমরা সাবধানে থেকো, আমি বাড়িতে পৌঁছে আবার কল করব। আর শোনো, ফোনটা হাতের কাছে রেখো। রাখবো রে বাবা, রাখবো। তুই রক্তিমের খেয়াল রাখিস, ও হয়তো একটু রাগ অভিমান করবে, তুই যেন মেজাজ গরম করিস না। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। ফোন কেটে দিয়ে মনটা ভার হয়ে গেল দেবারতীর। বড্ড সরল তার বাবা মা দুজনেই। কাল রাতে মা যেই শুনল তাদের সুবিধার কথা ভেবে রক্তিম দেবারতীকে আর কদিন থেকে যেতে বলেছে, অমনি কি খুশি কি খুশি। বাবাকে বলছে, বৌদিকে বলছে। যে বাবা তার আগের মুহূর্ত পর্যন্ত বেশ মনক্ষুণ্ণ ছিল রক্তিম তাকে একবারও ফোন না করায়, সেও কিনা দিব্যি ফুরফুরে মেজাজে রাত 10টার সময় মাকে বলছে, এক কাপ চা করো তো। বাবা মা যদি জানতো রক্তিম কী ধারণা পোষণ করে তাদের প্রতি। বাড়ির কাছাকাছি পৌঁছে রক্তিমকে ফোন করলো দেবারতী। নট রিচেবল আসছে। বিকেল 5টা বাজে। নির্ঘাত ছুটির দিন বলে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। ফ্ল্যাটের বেলে হাত দিতে গিয়েও থেমে গেল দেবারতী। রক্তিমের ঘুম ভাঙাতে ইচ্ছে হলো না। ফ্ল্যাটের একটা ডুপ্লিকেট চাবি সবসময় তার ব্যাগে থাকে। চাবি ঘুরিয়ে দরজা খুলল সে। নিঝুম হয়ে আছে ফ্ল্যাটখানা। দেবারতীর বিহনেই কি? আর রক্তিম, সেও কি একইভাবে দেবারতীর অনুপস্থিতিতে ব্যথিত? সেই জন্যই কি কাল অত ছাড়া ছাড়াভাবে কথা বলল? তাই হবে। তবে বাবু রাগ আছে বটে। প্রথম গুম হয়ে থাকবে, তারপর ঝগড়াঝাটি করে শান্ত হবে। ড্রয়িং রুমের সোফায় ব্যাগ দুটো নামিয়ে বেডরুমের দিকে এগোলো দেবারতী। ল্যাস ঘুরিয়ে দরজা খুলতেই কোটি ভল্টে শক খেয়েছে সে। বিছানায় রক্তিমের সাথে নার্গিস পরম তৃপ্তিতে ঘুমাচ্ছে যুগলে। দুজনের শরীরে নিম্নাঙ্গ পাতলা চাদরে ঢাকা, ঊর্ধ্বাঙ্গে এক টুকরো সুতোও নেই। বহুবার রক্তিমের অফিসে পার্টিতে মেয়েটিকে দেখেছে দেবারতী। ভীষণ প্রাণবন্ত মেয়ে, সবসময় রঙিন প্রজাপতির মতো উঠছে যেন। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে দৃশ্যটা হৃদয়ঙ্গম করল দেবারতী। বমি পাচ্ছে খুব, সমস্ত শরীরটা যেন অবশ হয়ে আসছে। মনে হচ্ছে হাতের মোবাইলটা ছুঁড়ে ওদের সুখের ঘুম ভেঙে চুরে দেয়। না, এই অবস্থায় নিজের উপস্থিতি জানান দেবার থেকে অসম্মানের আর কিছুই হতে পারে না। এত বছরের সুখী গৃহকোণ থেকে বেরিয়ে আসার আগে মোবাইলের ক্যামেরাটা অন করলো দেবারতী। পা চলছে না, তবু কোনো রকমে ব্যাগগুলো হাতে তুলে প্রায় যন্ত্রচালিতের মতো ফ্ল্যাটের বাইরে বেরিয়ে এলো সে। সিকিউরিটি গার্ড চোখে প্রশ্নচিহ্ন নিয়ে দেখছে দেবারতীকে।
সন্ধ্যা নেমে এসেছে। এর মধ্যে কখন যেন এক পশলা বৃষ্টি হয়ে গেছে। জলে ভেজা রাস্তায় গাড়িগুলো সাপের মতো পিছলে পিছলে চলে যাচ্ছে। সামনেই একটা বাজেট হোটেল দেখে ঢুকে পড়ল দেবারতী। রাতটা কোনো মতে এখানেই কাটাতে হবে। হোটেলের ঘরে ঢুকে দেবারতী বুঝতে পারল ক্লান্তি যেন তাকে আষ্টে পিষ্টে ধরেছে। রক্তিমকে সারপ্রাইজ দিতে এসে সে নিজেই আজ সবচেয়ে বেশি সারপ্রাইজড। ভগবান, এমন দৃশ্য দেখার আগে সে মরে গেল না কেন? এত বড় অপমানের চেয়ে মৃত্যুও হয়তো অনেক বেশি সুখের। ঘুমে তলিয়ে যেতে যেতেও দেবারতী যেন স্পষ্ট দেখতে পেল বাবা ডাকছে অনেক দূর থেকে, আমাদের ফেলে যাস না মনি। কি ব্যাপার, এসেই গোছগাছ শুরু করে দিলে? আবার কোথায় যাচ্ছ? যাচ্ছি কোথাও একটা। আমার ফাইলগুলো কি তোমার ফাইলের সাথে রেখেছ? আলমারিতে তো দেখছি না। সুটকেস গোছাতে গোছাতে দেবারতী বলে। কি আশ্চর্য, কোথায় যাচ্ছ বলছো না, এসেই সুটকেস নিয়ে গোছাতে বসে গেছো, আবার ফাইল চাইছো। কি হয়েছেটা কি বলবে তো? তোমার বাবার শরীরটা কি আবার খারাপ করেছে? রক্তিম ভুরু কুঁচকে দেখছে দেবারতীকে। কারোর কিছু হয়নি। তাহলে হঠাৎ প্যাকিং করছো কেন? আমি চলে যাচ্ছি রক্তিম। চলে যাচ্ছ মানে? আর ইউ জোকিং? আমি সত্যিই চলে যাচ্ছি। তোমার যদি মনে হয় এটা জোক, দেন আই ক্যান্ট হেল্প। তোমার কি হয়েছে? কলকাতা থেকে ফিরেই বলছো আবার চলে যাবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। ওকে, লেট মি মেক ইট ভেরি ক্লিয়ার। আমি তোমার সাথে আর থাকতে চাই না। আই ওয়ান্ট আ ডিভোর্স। দেবারতীর বরফের মতো ঠান্ডা স্বরে রক্তিমও এবার যেন একটু থমকালো। কারণটা জানতে পারি? আমি কলকাতা থেকে আজ আসিনি রক্তিম, কাল বিকেলেই এসেছি। তার মানে আমায় একবার জানাবার প্রয়োজনও বোধ করনি? কাল সারা রাত কোথায় কাটিয়েছ শুনি? কার সাথে কাটিয়েছ? রাগে নাকের পাটা ফুলে উঠছে রক্তিমের। হাসি পাচ্ছিল দেবারতীর। নিজে ব্যভিচারী হয়েও বউয়ের ব্যভিচারিণী হওয়া মানতে পারছে না রক্তিম। হায় রে পুরুষতন্ত্র! না চাইতেও দেবারতীর ঠোঁটের কোণে এক টুকরো ব্যঙ্গের হাসি ফুটে উঠল। আমার কাছ থেকে কৈফিয়ত চাইবার আগে একটু নিজের দিকে তাকাও। মানেটা কি? হ্যাঁ, ভেবেছ কি তুমি পরপুরুষের সাথে ফুর্তি মেরে এসে আমার থেকে ডিভোর্স চাইছো? দেব না তোমায় ডিভোর্স। কি করবে তুমি? আমি কি করতে পারি সেটা সময় এলেই দেখতে পাবে। চাকরি করো বলে সাপের 5 পা দেখেছ না? দাঁড়াও, আগে তোমার বাপ মাকে জানাই, তারা দেখুক কেমন মেয়ে পেয়দা করেছে। ওকে, জানাও, তবে তার আগে এই ছবিগুলো দেখে নাও। দেবারতী নিজের মোবাইলটা তুলে ধরে রক্তিমের মুখের সামনে। তুমি তুমি কিভাবে এসব? তুমি কাল এখানে এসেছিলে? চুপি চুপি এসব করার মানে কি? একদিন আগে এসে তোমায় সারপ্রাইজ দেব ভেবেছিলাম, কিন্তু এসে যা দেখলাম। আই অ্যাম সরি দেবী, ট্রাস্ট মি। তোমায় চিট করার কোনো ইন্টেনশন আমার ছিল না। দেবারতী নির্বিকার মুখে প্যাকিং করে যাচ্ছে। উত্তেজনায় ঘামছে রক্তিম। ফর্সা মুখ লাল হয়ে গেছে। আমায় এক্সপ্লেন করার একটা সুযোগ তো দাও। সরি রক্তিম, আমার আর কিচ্ছু শোনার নেই। প্লিজ, একবার কি ক্ষমা করা যায় না? ইউ নো আই লাভ ইউ। দেবারতীকে জড়িয়ে ধরে পাগলের মতো ঘাড়ে গলায় মুখ ঘষছে রক্তিম। ছাড়ো আমাকে, ঘেন্না করছে আমার। দেবারতীর স্বরে তীব্রতায় ছিটকে সরে গেল রক্তিম। দুহাতে মুখ ঢেকে বসে পড়েছে বিছানায়। তুমি ছিলে না, আমিও যে কি ঝোঁকের মাথায়। প্লিজ ফরগিভ মি। দেখো রক্তিম, কাল যদি আমি অ্যাটল না আসতাম, এসব না দেখতাম, তাহলে হয়তো এভাবে একসাথেই আমাদের জীবন চলতো। কিন্তু নিজের চোখে সব কিছু দেখার পর কি করে আমি তোমার সাথে? তুমি হলে কি করতে ভেবে দেখো। প্লিজ দেবী, আমাদের সোশ্যাল স্ট্যাটাসটা ভেবে অ্যাটলিস্ট একবার চেষ্টা করো। তুমি এভাবে চলে গেলে বাবা মা কোথাও মুখ দেখাতে পারবে না। আর তোমার বাবা পারবেন অসুস্থ শরীরে এই ধাক্কাটা নিতে? আমি সবার কথা ভেবেই বলছি। আমি চাই না এই বয়সে এসে তোমার বা আমার কারোর বাবা মাই কোনো রকম আঘাত পান। তাই প্লিজ সব কিছু গ্রেসফুলি শেষ করো। দেখো, পরকীয়া এখন আর অপরাধ বলে গণ্য হয় না ঠিকই, তবে এই ছবিগুলো কোর্টে দেখালে আমি কিন্তু অনায়াসেই ডিভোর্স পেয়ে যাব। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ?
একেবারেই না। তুমি আমার সাথে ভালো ছিলে না বলেই নিশ্চয়ই অন্য কারোর কাছে গেছো। এই ব্যাপারে তোমার প্রতি আমার কোনো অভিযোগও নেই। আমি শুধু মুক্তি চাই, ব্যাস। দেবী, প্লিজ আর একবার ভেবে দেখো। আমার লাস্ট রিকোয়েস্ট তোমাকে। আমার আর ফেরার উপায় নেই রক্তিম। এখনও খুব বেশি দেরি হয়ে যায়নি। আমরা আবার যে যার জীবন নতুন করে শুরু করতে পারবো। হোটেলে ফিরে দেবারতী প্রথম ফোনটা করে কাবেরীকে। কাবেরী প্রবাসী বাঙালি। দেবারতীর স্কুলেই কেমিস্ট্রি পড়ায়। বয়স প্রায় 40। এখনও বিয়ে করেনি। অদূর ভবিষ্যতেও করার ইচ্ছে আছে বলে মনে হয় না। স্কুলের মধ্যে একমাত্র কাবেরীকেই দেবারতী যা ভরসা করে। বাকি সবার সাথে হাই হ্যালোর সম্পর্ক। দেবারতী সব খোলসা করে না বললেও কাবেরী নিজের মতো করে যা বোঝার বুঝে নিল। পাকাপাকিভাবে কলকাতা ফিরে যাবার আগে স্কুলেও কিছু ফর্মালিটিস আছে দেবারতীর। কাবেরী কথা দিয়েছে সে নিজে ম্যানেজমেন্টের সাথে কথা বলে দেখবে যত তাড়াতাড়ি সম্ভব দেবারতীর ডিউজ ক্লিয়ার করা যায়। অনেক ভেবেচিন্তে দ্বিতীয় ফোনটা শেষ পর্যন্ত দাদাকে করলো দেবারতী। বাবাকে নিয়ে জরুরি কথাগুলো সেরে সরাসরি নিজের প্রসঙ্গে চলে গেল সে। দাদা, আমি কলকাতায় ফিরে আসছি রে। দেবাঞ্জন ব্যাপারটা বুঝে উঠতে না পেরে বলল, এক্ষুনি আবার আসতে চাইছিস কেন? বাবা তো এখন অনেকটাই ভালোর দিকে। দেবাঞ্জনকে কথার মধ্যে থামিয়ে দিয়েছিল দেবারতী। তুই বোধহয় বুঝতে পারছিস না দাদা, আমি রক্তিমকে ছেড়ে চলে আসছি। মানে? দাদার গলায় বিস্ময় আর দুশ্চিন্তা একসঙ্গে ফুটে উঠেছে। দেবারতী ক্ষণিকের জন্য চুপ করে গেল। তারপর থেমে থেমে গতকালের ঘটনা দাদাকে জানালো। দেবাঞ্জন কি করবে বুঝে উঠতে পারছিল না। অনেকগুলো ভাবনা এখন একসাথে তাকে ছেঁকে ধরেছে। বাবা মা এসব শুনে কিভাবে রিয়্যাক্ট করবে? পায়েল খুব বুঝদার মেয়ে, একমাত্র ননদকে ভালোবাসে খুব। মণি যখনই আসে খুব যত্ন আত্তি করে। কিন্তু মণি সবসময়ের জন্য চলে এলে পায়েল সেটা কেমনভাবে নেবে? সর্বোপরি যে চিন্তাটা মাথায় আসছে সেটা হলো মণি এখন বেশ কটা দিন মুম্বাইতেই থাকবে বলছে। কিন্তু এখন তো রক্তিমের ধারে কাছেও মণির থাকা উচিত নয়। রক্তিমের মধ্যে নিশ্চয়ই প্রতিশোধের আগুন জ্বলছে। দেবাঞ্জন পারলে এখনই বোনকে নিয়ে আসে। কিন্তু মণি যে সব আঘাত সামলে নিজেই নিজের জীবনটা গোছাতে চাইছে। শুধু বাবা মাকে সত্যের মুখোমুখি দাঁড় করাবার জন্য দাদার থেকে একটু সাহায্য চেয়েছে। সে কি এটুকুও করতে পারবে না বোনটার জন্য? এতই অপদার্থ সে। এই মুহূর্তে কি করা উচিত ভেবে কুল কিনারা পাচ্ছিল না দেবাঞ্জন। বাবার এই অবস্থায় কেমন করে জানাবে সে এই ভয়ানক সত্য? দেওয়ালে টানানো দুই ভাই বোনের ছবিটার সামনে গিয়ে দাঁড়ালো দেবাঞ্জন। মণির 8 বছরের জন্মদিনে তোলা হয়েছিল ছবিটা। সে তখন ক্লাস 9-এ পড়ে, মণির ক্লাস 3। ওই বছরই মণি একটা ক্লাস টেস্টে অঙ্কে 20-তে 9 পেয়েছিল। বাড়িতে ফিরে খাতাটা মাকে দেখায়নি মণি, রাতে লুকিয়ে লুকিয়ে তাকে দেখিয়েছিল। দাদা, তোকে একটা কথা বলবো। বল। আগে বল, বাবা মাকে বলবি আমায় যেন না বকে। কেন, কি দুষ্টুমি করেছিস আবার? আমি ম্যাথ টেস্টে 9 পেয়েছি রে দাদা। মা জানলে পিঠের চামড়া তুলে নেবে। আচ্ছা, আমি মাকে বলবো তোকে যেন না বকে। কিন্তু তুই প্রমিস কর এবার থেকে ভালো করে পড়বি। দাদার গলা জড়িয়ে ধরে মণি বলেছিল, প্রমিস, প্রমিস, পাক্কা প্রমিস। কথা রেখেছিল মণি। শেষ অবধি সেই অঙ্কেই মাস্টার্স করেছিল। চোরা কান্নায় বুক ফেটে যাচ্ছে দেবাঞ্জনের। বিয়ের পর থেকে বুকে এত যন্ত্রণা চেপে ঘুরে বেরিয়েছে মণি। কাউকে কিচ্ছু বুঝতে দেয়নি, দাদাকেও না। এত বড় কবে হয়ে গেল তার ছোট্ট বোনটা? স্কুল ছুটির পর মাঝারি মাপের একটা চীনের রেস্তোরাঁতে এসেছে দেবারতী আর কাবেরী। দেবারতীর অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে কথা বলতে। রেস্তোরাঁটা ছোট হলেও ভারী পরিচ্ছন্ন এবং কেতাদুরস্ত। দেবারতীটা ঢুকতেই স্যুটটাই পরিহিত এক ওয়েটার এগিয়ে এসেছে। কাবেরী গম্ভীর মুখে বলল, টেবিল ফর 2, প্লিজ কাম দিস সাইড ম্যাম। রেস্তোরাঁর কোনার দিকের একটা ছোট্ট টেবিলে বসেছে দুজনে। কাবেরী ভারী ব্যাগখানা পাশের চেয়ারে রেখে মেনু কার্ড হাতে তুলে নিয়েছে। আমার জন্য শুধু ফ্রেশ লাইম সোডা বলো কাবেরীদি, আমি আর কিচ্ছু খাবো না। চুপ কর, না খেলে লড়বি কী করে? ওয়েটারকে ডেকে 1 প্লেট হানি চিলি পটেটো আর চিকেন ডিমসাম অর্ডার করলো কাবেরী। এখন কি করবি, কিছু ঠিক করলি?
কাবেরীর প্রশ্নে ছোট্ট একটা শ্বাস ফেলে। দুদিকে মাথা নাড়ল দেবারতী। দেখ দেবু, আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলে যা বুঝলাম, ওরা একেবারেই চাইছে না তোর মতো ডেডিকেটেড টিচারকে ছেড়ে দিতে। ওদের কলকাতা ব্রাঞ্চে তোকে ট্রান্সফার করতে ওরা আদৌ কোনো হেল্প করবে কিনা গড নোস। এদিকে তোর অ্যাকচুয়াল সিচুয়েশনও ওদের বলা যাচ্ছে না। তাও আমি প্রিন্সিপাল ম্যামকে একটু আভাস দিয়েছি। উনি বলেছেন এটাকে স্পেশাল কেস হিসেবে কনসিডার করার চেষ্টা করবেন। পুরো ব্যাপারটাই এখন দেখছি চেষ্টা করছি এর উপর দাঁড়িয়ে আছে। ওয়েটার খাবার রেখে গেছে দুজনের মাঝে। দেবারতীর প্লেটে ডিমসাম তুলে দিতে দিতে কাবেরী বলল, হু করছিস কেন? তোর যা কোয়ালিফিকেশান তাতে যেখানে অ্যাপ্লাই করবি পেয়ে যাবি। অত চাপ নিস না তো। চাকরি ছাড়া আমার একেবারেই চলবে না রে কাবেরীদি। সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো তোর পাশে। জানি, সেটুকুই তো ভরসা আমার। মলিন হাসল দেবারতী। বাড়িতে আজ রীতিমতো গোলটেবিল বৈঠক বসে গেছে দেবারতীকে ঘিরে। বাবা, মা, দাদা, বৌদি সবাই হাজির। বাইরে অঝরে বৃষ্টি চলেছে। ধুমায়িত কফির মগ সবার হাতে হাতে। তবে কেউই বোধহয় আজ এই কফির তাপ স্বাদ টের পাচ্ছে না। চৈতালি মেয়ের মুখোমুখি সোফায় বসেছে। এখনও ভেবে দেখ মনি, যা করছিস ভেবে চিন্তে করছিস তো? বেয়াই কিন্তু বারবার অনুরোধ করছেন এমন ডিসিশন না নিতে। যে বেয়ান অত রুক্ষ মানুষ, তিনিও তো নরম হয়ে পড়েছেন। তোর সাথে এখন মন কষাকষি তো দূরের কথা, বরং আলাপ আলোচনা করে মিটিয়ে নিতে চাইছেন ব্যাপারটা। মায়ের কথায় হেসে ফেলল দেবারতী। সেটা ওরা করছেন নিজেদের সাথে মা, সমাজের কথা ভেবে। তোমার বা আমার কথা ভেবে নয়। এই ঘটনাটাই যদি আমি ঘটাতাম, ওনারা কিন্তু আমাকে বাড়ি ছাড়া করার আগে দুবার ভাবতেন না। ঠিক আছে, ওরা না হয় ভুল, তুই ঠিক, কিন্তু ওরা ক্ষমা তো চাইছে, বলছে আর এরকম হবে না। তারপরেও এত শক্ত হয়ে আছিস কেন? বাহ, ওরা ক্ষমা চাইলেই হয়ে গেল? ক্ষমা করব কি করব না সেটা তো আমার ব্যাপার। তাহলে কি করতে চাইছিস তুই? কারো সম্মানের কথা ভাববি না? মেয়ের একগুঁয়েমি দেখে এবার ধৈর্যচ্যুতি ঘটল চৈতালির। আর কতবার একই কথা বলবো মা, ক্লান্ত গলায় বলে দেবারতী। ও, তাহলে তুই ডিভোর্স করে ড্যাং ড্যাঙিয়ে ঘুরে বেড়াবি আর আমরা লজ্জায় মাটিতে মিশে থাকবো। এই পাড়া দিয়ে ঢুকবি, বেরোবি, আর আমরা ঘরে লুকিয়ে থাকবো। অসুস্থ বাবার কথাও একবার ভাববি না? এর পরেও বিশ্বাস করতে বলিস যে তুই আমাদের ভালোবাসিস? আহা মা, মনিকে এসব কি বলছো? ওর মনের অবস্থাটা তো একবার বোঝো। অসহায় আরতির মতো লাগে দেবাঞ্জনের কণ্ঠস্বর। মাকে বলতে দে দাদা। চৈতালি গোঁজ হয়ে বসে সোফার এক কোণে। দেবারতী উঠে এসে মায়ের পাশে বসল। পরম মমতায় হাত রেখেছে মায়ের শিরা বেরিয়ে থাকা হাতের উপর। মেয়ের স্পর্শে গলার কাছে জমে থাকা যন্ত্রণা অশ্রু হয়ে নামছে চৈতালির দুগাল বেয়ে। মেয়ের এই দুর্দিনে সে কোথায় ছায়া দিয়ে আগলাবে মেয়েকে তা নয়, আরও আঘাত দিচ্ছে সে মেয়েটাকে। কিন্তু সেই বা কী করবে? সে নিজে তো অসুস্থ ছিলই, তার উপর এখন রাজেনের যা অবস্থা, তাতে ছেলের উপরেই সংসারের যাবতীয় দায়িত্ব এসে পড়েছে। এর মধ্যে মনি এখানে এসে উঠলে বাইরের লোকজনের কথা না হয় বাদই দিল, বৌমা কি সহজেই মেনে নেবে মনিকে? আর সব হারানো মেয়ের দিকে যদি কেউ আঙুল তোলে, তা যে বাবা মায়ের কাছে কত যন্ত্রণার কি করে বোঝাবে চৈতালি? কোনো রকমে বলতে পারল, একটু বোঝ মনি, অন্তত তোর বাবার কথা ভেবে। আমি জানি মা, আমি এখানে এসে থাকলে তোমাদের অনেক সমস্যা হবে। আমি থাকবো না এখানে। রাজেন এতক্ষণ চুপ করে সব শুনছিল, এবার ধৈর্য হারিয়ে বলে উঠল, তার মানে এখানে থাকবে না, ও বাড়িতেও ফিরবে না? তাহলে যাবে কোথায় তুমি? আমি লোকের কথার পরোয়া করি না, আমার মেয়ে এই বাড়িতেই থাকবে। হ্যাঁ মনি, বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে, এই বাড়িতে তোরও সমান অধিকার। দাদার কথায় হাসিও পাচ্ছিল, কান্নাও পাচ্ছিল দেবারতীর। কি বলতে চাই দাদা? তাদের স্নেহ ভালোবাসার সম্পর্কটাকে কি আইনি স্বীকৃতি দিতে চাইছে দাদা? অজান্তেই বুক থেকে একটা শ্বাস গড়িয়ে এলো তার। আমি কোনো কিছুর অধিকার নিতে আসিনি রে দাদা। যেদিন বিয়ে হয়ে এ বাড়ির বাইরে পা রেখেছি, সেদিন থেকেই এ বাড়ির চৌকাঠ আমার জন্য উঁচু হয়ে গেছে। আর সময়ের সাথে সাথে সেটা আরও উঁচু হয়েছে।
এত উঁচু চৌকাঠ পেরোবার স্বাদ আর সাধ্য কোনোটাই আমার নেই। আসলে কি জানিস, আমাদের মেয়েদের কোনো ঠিকানাই নেই। বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, বদলে যাওয়া পদবি সবের আড়ালে আমরা নিজেরাই যে কবে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলি বুঝতেই পারি না। কি করতে চাস তবে? গলা ধরে আসে রাজেনের। একবার নিজেকে খুঁজে দেখার চেষ্টা করতে চাই বাবা, শুধু দেবারতী হয়ে বাঁচার সুখটা অনুভব করতে চাই। তোমরা আমাকে বাধা দিয়ে আর দুর্বল করে দিও না। কফিতে শেষ চুমুকটা দিয়ে উঠে পড়ল দেবারতী। কখন যেন বৃষ্টি থেমে গিয়ে রোদ উঠে গেছে খেয়ালই হয়নি। বাইরে এক ঝলমলে দিন অপেক্ষা করছে শুধু তারই জন্য। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।